হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় আইসিএসসি 2025 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য। তোমরা অনেকেই বোর্ডের সেকশন এ সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত চিন্তা করো। এক্ষেত্রে আমি প্রথমেই বলি, আজকের ভিডিওটা কিন্তু সেকশন এর বিষয়েই। সেকশন এতে তোমরা কিভাবে মার্কস স্কোর করতে পারো বা ফুল মার্কস ক্যারি করতে পারো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। কাজে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে সেকশন এর প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা করে আমি যাচাই করছি বা তোমাদের বলছি যে ঠিক কিভাবে লিখলে বা কোন ভুলগুলো এড়িয়ে চললে তোমরা ওই প্রশ্নগুলোর মধ্যে ফুল মার্কস অবশ্যই আনতে পারবে। এবং সেকশন এতে যদি তুমি ভালো মার্কস তোলো তাহলে সেকশন বি তো তোমাদের হাতের মুঠোয়, কারণ সেকশন বিতে সম্পূর্ণ টেক্সটের পার্ট থেকেই প্রশ্ন আসে। কাজে সেকশন এ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সেই কারণেই আজকে সেই বিষয়টা নিয়ে কিন্তু হাজির হয়েছি। যারা জানো না তাদের জন্য বলছি, আর যারা জানো তারা অন্তত এইটুকু শুনেই নাও। আগে আমি বহুবার বলেছি, তোমাদের যে বোর্ড এক্সাম হতে চলেছে সেখানে 80 মার্কসের প্রশ্ন আসে, সেটা তোমরা সবাই জানো। এখানে 40 মার্কস থাকে সেকশন এতে এবং বাকি 40 মার্কস রাখা হয় সেকশন বি এর জন্য। সেকশন এতে 40 মার্কস ঠিক কি কি বিষয়ে কিভাবে ভাগ করা থাকে এবং সেই ভাগগুলোর উপর কিভাবে তোমরা মার্কসটাকে সম্পূর্ণ ক্যারি করতে পারো, মানে তুলতে পারো এক্সামের জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই যে বিষয়ে আসবো সেটা হচ্ছে 15 মার্কসের রচনা। তোমাদের জন্য একটা রচনা লেখার বিষয় থাকে, কতগুলো টপিক দেওয়া থাকবে, সেখানে তোমাদের চুজ করতে হবে অপশনাল টপিক আর কি। সেখান থেকে তোমরা 15 মার্কসের একটা রচনা লিখবে এবং সেখানে তোমাদের জন্য 250 ওয়ার্ডসে রচনাটা কমপ্লিট করতে হবে। কিন্তু 250 ওয়ার্ডস মানে যে 250 ওয়ার্ডসই হতে হবে, একেবারে কমবে না বা বাড়বে না, তা কিন্তু কখনোই নয়। তোমাদের যদি 250-র জায়গায় 300 ওয়ার্ডসও হয়ে যায় তাতেও কিন্তু তোমরা ভালো মার্কস পাবে। আবার 250 ওয়ার্ডসের জায়গায় যদি একটু সামান্য কমে ওটা 230 হয় তাতেও কিন্তু তোমরা ভালো মার্কস পাবে। যেটার উপর বিশেষ বিষয় মানে নজর রাখতে হবে সেই বিষয়গুলো কি কি আমি সেটা আগে বলবো। প্রথমেই বলবো যে রচনা তোমরা ফুল মার্কস যদি রচনায় পেতে চাও তাহলে এই যে 1 মাস সময় তোমরা হাতে পাচ্ছ তাতে প্রচুর পরিমাণে রচনা তোমরা নিজেরা তৈরি করো। কি কি টপিক ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিওতে অবশ্যই আসবো। 2025-এ কি কি টপিক তোমরা বেশিভাবে করবে সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব। কিন্তু তার আগে তোমরা যে টপিকগুলো এতদিন তৈরি করেছো সেই টপিকগুলো আরও একবার ভালো করে দেখে নাও। এছাড়াও ইম্পর্টেন্ট আরও অনেক টপিক আছে, সেই টপিকগুলো বিভিন্ন রচনা বই থেকে কালেক্ট করে পড়ো। যদি কেউ মনে করো তাহলে তোমরা আমাদের এই দ্য বেঙ্গলি গাইড চ্যানেলের কাছ থেকে রচনা পিডিএফ সংগ্রহ করতে পারো। সেখানে 32টা রচনা টপিক তোমাদের দেওয়া আছে, লিখে দেওয়া হয়েছে এবং সেই 32টা রচনার মধ্যে এবছরে কিন্তু আরও 4টে রচনা তোমাদের ওখানে আপডেট হতে চলেছে। খুব শীঘ্রই হয়তো দিন 10-এর মধ্যে আমি সেই আপডেট তোমাদের জন্য দিয়ে দেবো। যারা এই এসে পারচেস করেছো অলরেডি তারা তো তোমরা ফ্রিতে পেয়ে যাবেই, আর যারা এখনও সেই এসে পারচেস করোনি অথচ এসে টপিক ইম্পর্টেন্ট টপিকের জন্য বসে আছো, কোন ধরনের ইম্পর্টেন্ট টপিক তোমরা করবে, তৈরি করবে এবং কী রকম লিখলে খুব সহজে ব্যাপারটা তোমাদের আয়ত্তে এসে যাবে, তার জন্য কিন্তু আমাদের এই পিডিএফটা তৈরি করা হয়েছে। বাজারে যে রচনা বইগুলো আছে সেই রচনা বইগুলোর মতো কিন্তু একদমই আমাদের রচনা নয়। আমাদের রচনা যাতে স্টুডেন্টরা ভালোভাবে তৈরি করতে পারে সে কথা মাথায় রেখেই করা হয়েছে, এবং সেই রকম রচনা তোমরা যদি লিখে আসো তাহলে কিন্তু অবশ্যই ফুল মার্কস পেতে পারো। এই রচনার পিডিএফ তোমরা যদি চাও এখনো সংগ্রহ করতে পারো। আর এই যে আপডেটের কথা বললাম, যারা সংগ্রহ করে নেবে স্টুডেন্টদের জন্য বলছি, তারা প্রত্যেকেই এই আপডেট কিন্তু যথাসময়ে তোমাদের কাছে ফ্রিতে পেয়ে যাবে। আর যারা মনে করছো যে রচনার কোনো পিডিএফ তোমাদের প্রয়োজন নেই, তোমাদের কাছে বই আছে এবং সেই বই থেকেই তোমরা তৈরি করতে পারবে, তাদের জন্য বলছি তোমরা নির্দিষ্ট কিছু টপিক অবশ্যই তৈরি করবে। আমার বিভিন্ন রচনার উপর ভিডিওস অলরেডি দেওয়া আছে এবং তোমাদের 25-এর জন্য আরেকটা ভিডিও আমি নিশ্চয়ই দেব, সেখান থেকেও তোমরা রচনাগুলো তৈরি করতে পারো। এবার বলি রচনাটা ঠিক কিভাবে তুমি লিখবে বা প্রেজেন্ট করবে এক্সামে। প্রথমেই
নাম্বার ওয়ানেই তোমাদের রচনাটা থাকে সেকশনে। নাম্বার 1 লিখলে এবং তার পাশে ঠিক ডান পাশে অবশ্যই পার্ট নাম্বারটা লিখবে, অর্থাৎ নাম্বার 1-এর কোন পার্টের রচনাটা তুমি লিখছো। পার্ট নাম্বার বলতে রোমান হরফে যে 1 2 3 4 লেখা থাকে সেটা অবশ্যই লিখবে, এবং সেটা লিখে দুম করে রচনাটা স্টার্ট করে দেবে না। ওপরে একেবারে বড় বড় করে টপিকটা লিখবে। ধরো তুমি তোমার দেখা, তোমাকে রচনার কোয়েশ্চেন পেপারে আছে তোমার দেখা কোনো গ্রাম্য মেলার অভিজ্ঞতা, তাহলে যখন তুমি রচনাটা লিখছো বা লিখতে স্টার্ট করছো তখন কিন্তু কখনোই লিখবে না তোমার দেখা কোনো গ্রাম্য মেলার অভিজ্ঞতা। তুমি যখন রচনাটা লিখতে বসছো তখন একেবারে বড় বড় করে হেডিং করবে আমার দেখা একটি গ্রাম্য মেলার অভিজ্ঞতা, কোনো নয়, একটি গ্রাম্য মেলার অভিজ্ঞতা। এবার যদি কোনো পার্টিকুলার গ্রামের বা কোনো নির্দিষ্ট কোনো নাম থাকে সেই মেলার, তাহলে আন্ডার ব্র্যাকেট পাশে সেই নামটাও দিয়ে দেবে। এইবার তুমি রচনা লিখতে শুরু করবে অন্তত 3 লাইন ছেড়ে। 3 লাইন ছেড়ে যখন রচনাটা শুরু করবে সেক্ষেত্রেও তোমাকে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। এই রচনা কিন্তু একটা মাত্র প্যারাগ্রাফে তুমি কখনো লিখবে না, বেশ কতগুলো প্যারাগ্রাফ, অন্তত পক্ষে কমপক্ষে 3টে প্যারাগ্রাফ কিন্তু তোমাকে তৈরি করতেই হবে। এছাড়া অনেক বেশি সংখ্যক প্যারাগ্রাফও তুমি তৈরি করতে পারো, কিন্তু প্যারাগ্রাফ তৈরি করার আগে মাথায় রাখবে আলাদা আলাদা বিষয় নিয়ে যখন লিখছো, মানে ওই টপিকের ওপর লিখতে গিয়ে ওই টপিকের বিভিন্ন পার্ট বাই পার্ট আলোচনা যখন করছো তখনই তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করবে। যেমন প্রথমেই ভূমিকা, তুমি যখন গ্রাম্য মেলার অভিজ্ঞতা লিখছো তখন ভূমিকা হিসাবে অন্তত 4-5 লাইন তোমাকে লিখে নিতে হচ্ছে যে প্রত্যেক মানুষের জীবনেই বিভিন্ন কম বেশি অভিজ্ঞতা থাকে, সেটা গ্রাম হোক বা শহর হোক, মেলা হোক অথবা বিজ্ঞান প্রদর্শনী হোক, এই ধরনের কিছু একটা লেখা দিয়ে তুমি স্টার্ট করছো। এবং গ্রাম্য মেলার অভিজ্ঞতা যখন তুমি লিখছো তখন মেলার ওপরে বা গ্রামের ওই মেলার ওপরে কোনো একটা রচনা, মানে রচনা বলছি, কোনো কোটেশন, কোনো কবির লেখা 2 লাইন তুমি জুড়ে দিতে পারো প্রথম দিকে। এবং কোনো কোটেশন যদি দিয়ে স্টার্ট করো লেখাটা, মানে ওই যে তুমি টপিকটা লিখছো তারপরেই কোটেশন দিয়ে তুমি লেখাটা স্টার্ট করছো, তাহলে কিন্তু অবশ্যই তোমার মার্কস একটু হলেও বেশি হবে। এবার তুমি ভূমিকা লিখছো, আর এই যে বললাম ভূমিকা, এই ভূমিকার সাবহেডিংটা তুমি যদি করতে চাও করতে পারো, না করতে চাইলেও করতে পারো। আমি সবসময় না করার সাজেশন দিই, কারণ হচ্ছে বাকি যে হেডিংগুলো সেগুলো প্রপার নাম তোমরা চুজ করতে পারো না, এলোমেলো হয়ে যায়। তাই আমি বলি ভূমিকা বা আদার সাবটাইটেলগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লেখাটা করো, তাতে কিন্তু কোথাও কোনো মার্কস কম হয় না। রচনা যখন লিখবে বেশ গুরুগম্ভীর ভাষা, বিভিন্ন রকম যে বইগুলো আছে মার্কেটে সেই বই থেকে তোমরা যখন পড়ে আসো বেশ গুরুগম্ভীর সাধু ভাষার রচনা, সেগুলো তোমরা ওরকম লিখতে থাকো। কখনো সাধুচলিত মিশে যায়, সেটাও ভুল একটা, কিংবা কঠিন কঠিন শব্দ লার্ন করতে গিয়ে সেই শব্দটাই ভুল করে ফেলে, অন্য কোনো শব্দ মিনিংলেস করে দাও সেন্টেন্সটাকে। এগুলো না করে খুব সহজ সরল ভাষায় তোমার বর্ণনাটাকে তুমি লিখবে, প্রেজেন্ট করবে। এই লেখার সময় তোমাকে মাথায় রাখতে হবে বাক্য গঠনগুলো যেন সঠিক হয়। তোমরা যে ভুলগুলো বারবার করো, তোমাদের বাক্য গঠন সঠিক হয় না, মানে বাক্যটা স্টার্ট করো একরকম করে, ফিনিশ করতে গিয়ে দেখা যায় বাক্যটা এলোমেলো হয়ে গেল, একটা সম্পূর্ণ বাক্য সঠিক হলো না। অথবা প্রচুর পরিমাণে স্পেলিং মিস্টেক দেখা যায়। একটা লাইনে যদি 10টা শব্দ থাকে, সেই 10টা শব্দের মধ্যে 6-7টা শব্দই তোমার স্পেলিং মিস্টেক আছে। এই ধরনের মিস্টেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর এই অ্যাভয়েড করতে গেলে, এই মিস্টেককে অ্যাভয়েড করতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে রচনা প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে প্র্যাকটিস অবশ্যই নয়, নিজের চোখে দেখে রিড করতে হবে। কেউ পড়ে শোনালেও কিন্তু চলবে না। তুমি যত বেশি রচনা রিড করবে তত বেশি তোমার দক্ষতা বাড়বে, তোমার চোখে থাকবে ওই স্পেলিংগুলো ঠিক কি ছিল। কাজেই বারবার সেই রচনাগুলো পড়তে থাকো। এবং আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব আমাদের পিডিএফ তোমরা পারচেস করো, তোমরা কখনো ঠকবে না, তোমরা লাভবান হবে। খুব জোর দিয়ে এই কথাটাই কিন্তু আমি বলছি। সেই টপিকগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো, অথবা এই প্রত্যেকটা টপিক যদি তোমরা রেডি করো তাহলে সেই টপিকের ধারণা নিয়ে অবশ্যই তোমরা রচনা লিখে আসতে পারবে, এমন একটা রচনাই তোমরা পাবে। অর্থাৎ আমাদের পিডিএফ তোমরা যদি ফলো করো তাহলে দেখবে অবশ্যই রচনা লিখতে তোমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না। একটা না একটা রচনা তোমরা ডিটো কমেন্ট, মানে কমন যদি নাও পাও, ওখান থেকেই লিখে আসার ক্ষমতা রাখবে। আজকে আমি টপিকের দিকে যাচ্ছি না। আচ্ছা, এরপর বলবো হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং সুন্দর হতে হবে এমনটা কিন্তু নয়, হ্যান্ড রাইটিং হতে হবে বেশ স্বচ্ছ
পরিচ্ছন্ন। অযথা কাটাকাটি করবে না, যদি কোথাও কাটার খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে এক লাইনে কেটে দেবে, একেবারে হিজিবিজি করে কাটবে না, এক লাইনে কেটে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর চেষ্টা করবে যাতে কাটাকাটি না করতে হয়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলবো রচনার ক্ষেত্রে, ধরো তুমি রচনাটা, আমি তো সবসময় বলি রচনাকে শেষে লিখতে, কারণ তাতে করে যারা ভালো রচনা পেয়ে গেছে, কমেন্ট পেয়ে গেছে তাদেরও সুবিধা, আবার যারা কমেন্ট পায়নি চিন্তা করে লিখতে হচ্ছে তাদেরও সুবিধা, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রচনাটা শেষ করতে পারবে। এবার আমি বলি, এই যে রচনাটা তুমি লিখতে বসেছো তার একটা পার্টিকুলার টাইম কিন্তু তুমি ধরে নেবে। এই ধরো তুমি রচনার জন্য 20 মিনিটস রেখেছো, তাহলে 20 মিনিটসে তুমি রচনাটা শেষ করবে। ধরো 20 মিনিটস হতে তোমার 15 মিনিটস হয়েছে, তুমি বুঝতে পারছো যে রচনাটা তুমি শেষ করতে পারবে না, সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে রচনাকে জেপ্ট করে ফেলো, কমিয়ে ফেলো। যে অংশটা তুমি লিখতে বাকি রেখেছো সেটাকে অনেক কম করে লেখো। কখনোই রচনাকে ইনকমপ্লিট ছেড়ে আসবে না। তুমি যদি রচনা ইনকমপ্লিট ছেড়ে আসো তাহলে কিন্তু মার্কস অনেকটা কমে যাবে। কিন্তু ধরো উপসংহারটা তুমি লিখতে চেয়েছিলে 10 লাইন, সেখানে লিখলে 4 লাইন কি 5 লাইন, অথবা তার আগের যে পয়েন্টার প্যারাগ্রাফ সেই পয়েন্টটা লিখতে চেয়েছিলে 10 লাইন, সেই জায়গায় তুমি লিখলে 3 লাইন। এগুলো করতে পারো যাতে করে তুমি রচনাটা সঠিক সময়ের মধ্যে শেষ করো। কখনোই যেটা করবে না সেটা হচ্ছে ওই যে বললাম, ইনকমপ্লিট রচনা ছেড়ে আসবে না। যদি এই বিষয়গুলো তুমি মেনে নিতে পারো, মেনে চলতে পারো, তাহলে রচনায় কিন্তু আউট অফ 15 পাওয়াটা কোনো অসম্ভব নয়। এমনকি আউট অফ 14ও তুমি পেতে পারো। আমাদের যে মক টেস্টগুলো চলছে সেই মক টেস্টে কিন্তু আউট অফ 15ও পেয়েছে, এমন কপিও আমার হাতে পড়েছে। কাজেই তোমরা কখনোই ভাববে না রচনায় ফুল মার্কস পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়। তোমরা যদি কোথাও কোনো ভুল না করে সুন্দরভাবে নিজেদের ভাবনাকে প্রকাশ করো তাহলে রচনায় ফুল মার্কস তুমি নিশ্চয়ই পাবে। এবার আসবো আমরা সেকশনের পরের টপিক নাম্বার 2তে, যেখানে তোমরা দুটো চিঠি পাচ্ছ, একটা পার্সোনাল লেটার আর একটা অফিসিয়াল লেটার। এই দুটোর মধ্যে তোমাদের অপশন রাখা হয়, তোমরা যে কোনো একটা লিখতে পারো। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে পার্সোনাল লেটার না অফিসিয়াল লেটার, কোন লেটারটা লিখলে বেশি মার্কস পাওয়া যায়। আমি প্রথমেই বলবো, তুমি যে লেটারই লেখো না কেন সেখানে যদি লেখাটা ঠিকঠাক হয়, ফরম্যাট ঠিক থাকে, বডি ঠিক থাকে, লেখার মধ্যে কোনো ভুলভাল না থাকে, তাহলে তুমি সেই লেটারে অবশ্যই আউট অফ 7 পেতে পারো। সেটা অফিসিয়াল হতে পারে, সেটা তোমার পার্সোনাল লেটারও হতে পারে, সেরকম কোনো সমস্যা নেই। তোমাকে মনে রাখতে হবে যে চিঠিটা তুমি লিখতে চলেছো সেই চিঠিটা তুমি কোন চিঠিটা লিখলে ভালো লিখবে এবং কোন চিঠির ফরম্যাটগুলো তোমার সঠিকভাবে জানা আছে। নর্মালি ফরম্যাটটা কিন্তু খুব একটা এদিক ওদিক হয় না। এবার আরেকটা কথা বলবো, চিঠি লেখার সময় মাথায় রাখবে, তুমি যদি ফরম্যাট ভুল করো তোমার কিন্তু অনেকটা মার্কস চলে যাচ্ছে। আর এই ফরম্যাট তো লার্নিং এর ব্যাপার। তোমরা চাইলে আমাদের পিডিএফ চিঠির যে নোটস পিডিএফটা আছে সেটা কালেক্ট করো, সেখানে কিন্তু 22টা লেটার দেওয়া আছে, ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের ওপর, এবং প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক। রচনায় যেমন ইম্পর্টেন্ট টপিক বেছে বেছে আমরা পিডিএফ তৈরি করেছি, লেটারের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করেছি। এবং ওই টপিকগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, কোনো লেটার তোমাদের লিখতে আটকাবে না, আমি জোর দিয়েই বলতে পারি। যে লেটারই আসুক না কেন তোমরা সঠিকভাবে লিখে আসতে পারবে যদি ওই লেটারগুলো ঠিকঠাক প্র্যাকটিস করো। এবার যেটা বলতে যাচ্ছিলাম, ফরম্যাটের ক্ষেত্রে কিন্তু তোমাদের 4 মার্কস থাকে। মানে তোমাদের ডান দিকে একটা অ্যাড্রেস থাকে, তোমাদের নিজের অ্যাড্রেস, বাদিকে একটা অ্যাড্রেসিং এর ব্যাপার আছে, সেখানে একটা মার্কস আছে। একেবারে নিচে যেখানে তুমি শেষ করছো চিঠিটা ইতি টেনে, সেখানে নাম্বার 1 থাকে, এবং বাদিকে শেষের দিকে যেখানে অ্যাড্রেস যাকে দিচ্ছ সেখানেও কিন্তু 1 মার্ক থাকে। কাজে এই ফরম্যাটের 4 মার্কস তোমাকে তুলতেই হবে। এবার বডিতে রইল 3 মার্কস। বডির 3 মার্কস তুমি যদি টপিকটা ঠিক ধরতে পারো, ঠিক লিখতে পারো, কোথাও কোনো ভুল না করো, তাহলে ওই 3তে কিন্তু 3 পাওয়া যায়। কাজে আউট অফ 7 পেতে তোমার কোথাও কোনো সমস্যা হবে না। এবার বডির ক্ষেত্রে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বডিতে 3টে প্যারাগ্রাফ তোমাকে রাখতে হবে, সেটা তোমার অফিসিয়াল লেটার হোক অথবা আনঅফিসিয়াল লেটার হোক। সেক্ষেত্রে 3টে প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু তোমাকে টপিকটা মেনশন করতে হবে। তোমরা যে ভুলটা করছো অনেকেই, আমি লক্ষ্য করছি যে প্যারাগ্রাফটা ফার্স্ট যে প্যারাগ্রাফটা লিখছো প্রথমে, সেখানে কিন্তু টপিকের কথা লিখছো না, তোমরা লিখছো একটা বিশেষ বিষয় নিয়ে লেখার জন্য আজকের এই চিঠি। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তোমাকে জানাতে হবে কোন বিশেষ বিষয়ের জন্য তুমি চিঠিটা লিখছো। ধরো তোমার পাড়ায় ডেঙ্গুর উপক্রম হয়েছে প্রচন্ড, তুমি কোনো
স্থানীয় মিউনিসিপ্যালিটিতে চিঠি লিখছো, তাহলে তোমাকে উল্লেখ করতে হবে প্রথমেই যে আমাদের পাড়ায় অত্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সেই বিষয়েই আমার আজকের চিঠি। কাজে বিষয়টাকে মেনশন করতে হবে। এবার যে সেকেন্ড প্যারাগ্রাফটা বডির, সেখানে তোমাকে বর্ণনা করতে হবে ঘটনাটা, মানে ডেঙ্গুটা কবে থেকে বেড়েছে, তার ফলাফল কি হচ্ছে, এখান থেকে তুমি কিভাবে মুক্তি চাও, এই বিষয়টা তুমি লিখলে। মানে কি কি চাইছো এখানে যার কাছে চিঠি লিখছো তার কাছ থেকে। এরপর শেষের যে প্যারাগ্রাফটা আসছে সেখানে তুমি শেষ করছো যখন, তখনও কিন্তু তোমাকে ডেঙ্গুর প্রকোপের মানে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য তুমি যে চিঠিটা লিখছো সেটা উল্লেখ করতে হবে। শেষটা তুমি কিভাবে করবে, অতএব আমাদের পাড়ার এই ডেঙ্গুর উপদ্রব কমানোর জন্য আপনি নিশ্চয়ই বিধিসম্মত ব্যবস্থা করবেন, সেটাই কাম্য, এরকম ধরনের একটা কথা। অর্থাৎ 3টে প্যারাগ্রাফে টপিকের উল্লেখ থাকবে, তাহলে কিন্তু চিঠিতে কোথাও তোমার মার্কস কমবে না। এবং অবশ্যই আমি বললাম স্পেলিং এবং সেন্টেন্স, বাক্য যাতে সঠিক হয়, বাক্য গঠনে তোমরা ভীষণ ভুল করছো, সেদিকটাও কিন্তু তোমাদের নজর রাখতে হবে। এবার আমরা যাব কম্প্রিহেনশন পার্টে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3তে। এখানে তোমাদের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকে। এই প্যাসেজটা প্রথমে তোমাদের যে কাজ, প্রথম 15 মিনিট যখন তোমরা লিখতে স্টার্ট করো না, তখনই প্যাসেজটা ভালো করে পড়ে নাও, প্রশ্নগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নাও। এরপর যখন তুমি লিখতে বসবে, মার্কিংও করে নেবে ইম্পর্টেন্ট বিষয়ের উপর। কম্প্রিহেনশনের উপর আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে কম্প্রিহেনশনের প্রস্তুতি নেবে, মানে লেখার সময় এক্সাম হলে বসে সেটা তুমি বুঝতে পারবে। প্যাসেজ খুব ভালো করে পড়ে ইম্পর্টেন্ট বিষয় আন্ডারলাইন করার পর যখন তুমি লিখতে বসবে, তোমাদের টোটাল 10 মার্কস আছে কম্প্রিহেনশনে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্কস আছে, মোট 5 প্রশ্ন তোমাদের জন্য আছে, অর্থাৎ 5টা প্রশ্ন তোমাদের জন্য আছে। তোমরা অনেকে কি করছো, 2 মার্কসের জন্য ধরো এক লাইনে একটা আনসার, মানে একটা কোনো কিছুর নাম চাওয়া হয়েছে, তোমরা ডাইরেক্ট লিখে দিলে নামটা, সেন্টেন্সটাকে কমপ্লিট করলে না, এতে কিন্তু ফুল মার্কস পাবে না। তোমাকে সম্পূর্ণ বাক্যে আনসার লিখতে হবে। অথবা ধরো 2 মার্কসের জন্য একটু দীর্ঘ লেখা তোমাদের লিখতে হবে, মানে একটু বেশি লেখা। তোমরা ভাবলে 2 মার্কসের জন্য এত লেখা আমি লিখবো কেন, তোমরা কি করলে লেখাটাকে শর্ট করে দিলে, কিন্তু চাওয়া হয়েছে যা তার সবকটা পয়েন্ট তাতে ঢুকলো না, এর ফলে মার্কসটা কমে গেল। আবার যখন একটা লাইনে আনসার শেষ হয়ে যাচ্ছে, তোমরা ভাবলে আগের প্রশ্নটায় আমি 4 লাইন লিখলাম, অথচ এই প্রশ্নটা আমার 1 লাইনে শেষ হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 1 লাইনের থেকে বেশি লিখতে হবে বলে হাবিজাবি আরো কিছু অ্যাড করে দিলে। এটা কখনো করবে না, ঠিক যতটা চাওয়া হয়েছে ততটাই আনসার তুমি লিখবে, তাতেই তুমি ফুল মার্কস পাবে। এক্ষেত্রেও সেন্টেন্স এবং বাক্য গঠনের দিকে নজর রাখবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা এই প্যাসেজের ক্ষেত্রে, সেটা বলবো, তোমরা যখন আনসারগুলো লিখবে তখন ডিটো প্যাসেজটাকে তুলে না দিয়ে কোথাও কোথাও একটু বাক্য পরিবর্তন করবে। মানে ধরো জটিলভাবে আনসারটা লেখা আছে, সেটাকে একটু সরল বাক্যে লেখার চেষ্টা করবে, কিংবা ভাষাটাকে একটু বদলে দেওয়ার চেষ্টা করবে। ধরো কোথাও প্রত্যক্ষ উক্তি আছে, ওটা পরোক্ষ উক্তিতে লিখলে, এইরকম একটু চেঞ্জেস আনার চেষ্টা করবে। তবে হ্যাঁ, যারা সেই পরিবর্তনগুলো ভালোভাবে করতে পারো না, তারা ডিটো তুলে দাও, কিছু করার নেই। সেক্ষেত্রে তুমি আউট অফ 10 হয়তো 9 পাবে, ফুল মার্কস পাবে না। আর যারা একটু পরিবর্তন করবে, মানে ঠিকঠাক পরিবর্তনগুলো করবে, তারা আউট অফ 10 কিন্তু পেয়ে যাবে। এরপর আমাদের পড়ে রইল একেবারে লাস্ট গ্রামার পার্ট। গ্রামার পার্ট নিয়েও তোমাদের খুব চিন্তা। প্রথমেই বলি, গ্রামার পার্টে তোমাদের কিন্তু অনেক সুবিধা করে দিয়েছে তোমাদের কাউন্সিল, কারণ তোমাদের এমসিকিউ দিয়েছে, যাতে করে তোমাদের কোথাও ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে গেছে, কারণ তোমরা আনসারটা সেই এমসিকিউ এর মধ্যেই পেয়ে যাচ্ছ, অপশনের মধ্যে। কাজে তোমরা চেষ্টা করো গ্রামারটা ভালোভাবে প্র্যাকটিস করে, যাতে করে এক্সাম হলে যাও, তাতে করে দেখবে তোমরা অপশনটা নিজে দেখেই বুঝতে পারছো। এবার প্রশ্ন হচ্ছে, গ্রামার প্র্যাকটিস করবে কিভাবে? তোমরা যে কোনো গ্রামার বুকের হেল্প নিতে পারো। তোমরা যদি চাও তাহলে আমাদের পিডিএফ নোটস কালেক্ট করতে পারো, সেখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলোর উপর প্রতি বছর প্রশ্ন আসে, সেই টপিকগুলোর উপরে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, যেগুলো দেওয়া সম্ভব, সেগুলো যেগুলো লার্নিং বেসিস, ধরো এক কথায় প্রকাশ, সেখানে প্রচুর পরিমাণে এক কথায় প্রকাশ দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা এক কথায় প্রকাশ কিন্তু ইম্পর্টেন্ট দেখে দেওয়া হয়েছে। গ্রামারের এই পিডিএফ নোটস যারা সংগ্রহ করেছে এখনো পর্যন্ত প্রত্যেকে কিন্তু জানিয়েছে তারা যথেষ্ট লাভবান হয়েছে এবং তাদের প্র্যাকটিস করতে যেমন সুবিধা হয়েছে, তারা কিন্তু এক্সাম হলে গিয়ে কমনও কখনো কখনো প্রচুর পরিমাণে পেয়ে গেছে। কাজেই তোমরা চাইলে আমাদের গ্রামারের পিডিএফও সংগ্রহ করতে পারো সেকশন এর জন্য। সেই প্র্যাকটিসটা যদি তোমাদের ঠিকঠাক থাকে, এবার এক্সাম হলে এসে এমসিকিউ লিখে ফেলো। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা আনসারটা কিভাবে লিখবে। আনসারটা তোমরা যখন লিখবে,
এমসিকিউ এর আনসারটা, তখন ধরো তোমার 1 এর মধ্যে ABCD 4টে অপশন দেওয়া আছে, তোমরা লিখলে সরি কোয়েশ্চেন নাম্বার 1 আনসার তোমার হচ্ছে ধরো অপশনের মধ্যে বি, তুমি লিখবে 1B, লিখে ছেড়ে দিলে 1B 2C বা 3D, এভাবে আনসারগুলো লিখলে। এবার যদি কারোর হাতে প্রচুর সময় থাকে, সে বি এর যে আনসারটা, ধরো বি এর একটা সঠিক আনসার আছে, সেই আনসারটা একেবারে কপি করে দিয়ে আসতে পারো যদি মনে করো তোমার হাতে সময় আছে। যদি মনে করো তোমার হাতে সময় নেই, তাহলে ঠিক ওইটুকু লিখলে কিন্তু চলবে, কোথাও কোনো মার্কস তোমার কমবে না। আর যদি কেউ মনে করো সময় থাকলেও লিখবো না, সেও পারো, কারণ ওইটুকু লিখলেই তুমি মার্কস পাবে, ফুল মার্কসই পাবে। এই হচ্ছে গ্রামারের কথা। তাহলে তোমাদের এই সেকশন এ যেভাবে আমি বললাম সেভাবে তুমি যদি প্র্যাকটিস করো এবং এক্সাম হলে গিয়ে সেভাবেই তোমার কপিটাকে প্রেজেন্ট করো, তাহলে দেখবে তুমি ফুল মার্কস অবশ্যই পাবে, কোথাও কোনো সমস্যা হবে না। আর যাদের বারবার বলছি, যদি তোমরা চাও কোনো স্টুডেন্টস যে এক্সামের আগে বোর্ড এক্সামের পেপার কেমন হয় সেই পেপার একটু দেখবো, সেই ধরনের পেপারের উপর এক্সাম দিয়ে দেবো, তাহলে তোমরা আমাদের 8777416211 নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখান থেকে তোমরা নোটস পারচেস করতে পারবে এবং যেখানে তোমরা মক টেস্ট 2 এ অংশগ্রহণ করতে পারবে। আমাদের মক 1 অলরেডি হয়ে গেছে এবং আরেকটা মকটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে, কিংবা যাই হোক আমাদের সব মক 1 কমপ্লিট বলা যেতে পারে। আর মক 2 পড়ে রয়েছে জানুয়ারি মাসে, সেই মকের জন্য 4টে ডেট নির্ধারণ করা হয়েছে। তোমরা তোমাদের ফ্লেক্সিবল ডেটে ফ্লেক্সিবল টাইমে 2টো অপশনও দেওয়া আছে, মক টেস্টটা ফেস করতে পারো। এই মক টেস্ট তোমরা যদি ফেস করো, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে, তোমাদের ভুল ভ্রান্তিগুলো আমি তুলে দেখাতে পারবো এবং সেই ভুল ভ্রান্তিগুলো তোমরা বোর্ডে আর কখনোই করবে না। এবং বোর্ড এক্সামে যে টাইমের ব্যাপারটা, তুমি টাইমে শেষ করতে পারছো কিনা, তোমার লেখার ভুল কোথায় কোথায় হচ্ছে, তোমার বোর্ড এক্সামের পেপারটা ঠিক কিরকম হতে চলেছে, তোমার ভয় বা তোমার যে একটা আতঙ্ক বোর্ড এক্সামে, সেই সবটা কেটে যাওয়া, এই সব সুবিধা কিন্তু তুমি পাবে মক টেস্টে যদি ফেস করো। তাহলে আমি প্রত্যেককে বলবো, যদি বাংলায় 90%-এর ওপর বা 95%-এর ওপর স্কোর করতে চাও, পজিটিভলি দ্য বেঙ্গলি গাইডের মক টেস্টে অংশগ্রহণ করো। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো 2025 ICSE এর নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।